যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। এসএমসি অর্সালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একজন খুব নামি দামি শিল্পী, সাথে নায়ক প্রযোজক এস.ডি. রুবেল। এস.ডি. রুবেলকে সবাই চিনে, কিন্তু এস.ডির ডেফিনিশনটা অনেকে জানে না, একটু জানাবেন? শোভনদীপ রুবেল। শোভনদীপ রুবেল। শোভনদীপ রুবেলকে এস.ডি. রুবেল যখন আপনি নামটা ছোট করে রাখলেন, সেটা কি এস.ডি. বার্মন দ্বারা অনুপ্রাণিত হয়ে, নাকি এটা পারিবারিকভাবেই রাখা হয়েছিল? না, এটা আসলে একটু জাস্ট একটু নামটাকে একটু ছোট করা আর একটু স্মার্ট করা, এই চিন্তা ভাবনা দিয়ে করা। আপনি বরাবরই গায়ক হিসেবে খুবই ভালো, আপনার গ্রহণযোগ্যতা সবসময় খুবই ভালো, তার চেয়েও ভালো আপনার স্মার্টনেস, আপনার রূপ সৌন্দর্য। এবং লোকে বলে গানের চেয়ে নিজের সৌন্দর্য প্রকাশে আপনার বেশি ভূমিকা থাকে, তাতে করে গানের প্রতি কি অবিচার করা হয়? না, যারা বলে তাদের আমার মনে হয় যে জ্ঞান সীমিত। কারণ হচ্ছে যে যখন আমি গান শুরু করেছি তখন তো ভিজুয়াল মিডিয়া খুব একটা পপুলার ছিল না, আর অ্যাভেলেবলও ছিল না। আপনি যদি 97-8-এর কথা ভাবেন, যখন অনেক বেদনা ভরা হিট হয়েছে, কিংবা লাল বেনারসি হিট হয়েছে, কিংবা আমার ভালোবাসা তোমাকে পেলে হবে পূর্ণ হিট হয়েছে, তখন তো চ্যানেলেই ছিল না, এটিএন বাংলা ছিল না, শুধু বিটিভি ছিল। 6 মাসে 3 মাসে 9 মাসে একটা গান করেছি, তখন তো শুধু অডিও ক্যাসেট ছিল। সেই ক্যাসেট শুনেই তো গান পপুলার হয়েছে। তো এই কথার তো ভিত্তি নেই। পোস্টার তো ছিল, পোস্টার তো ধরেন হিউজ ছিল না, 5,000 10,000 17 কোটি লোকের দেশে 10,000 পোস্টার, হয়তো 10,000 ক্যাসেটের দোকানে থেকে মানুষ আবার কিনে নিয়ে যেত বাসায়। তো সেটা কি খুব এনাফ ছিল? সৌন্দর্যের প্রতি সচেতন না হলে সিনেমার নায়ক হলেন কেন? না, সিনেমার নায়ক ধরেন এটা একটা বলতে পারেন যে আমি যদি রিয়েলি আপনাকে যেটি মিন করে কাজটা করেছি, যে আমি যখন 1500 গানের গায়ক, 1400 গানের গায়ক, তখন আমি নায়ক হয়েছি। কিন্তু তখন তো আমার এক্সপেরিমেন্ট করারই সময়, যখন আমি গায়ক হিসেবে অ্যাস্টাবলিশড। সুরের আকাশে তো আমার 1500 গান তো আপনি ইরেজ করার স্কোপ। তাহলে আপনি যে এক্সপেরিমেন্টটা করেছেন, সেই এক্সপেরিমেন্টে আপনি ধরা খেয়েছেন, ফ্লপ করেছেন? না, এক্সপেরিমেন্টে ধরা খাইনি, এইভাবেই ভালোবাসা করলাম। সেটা প্রত্যেকটা সিনেমা হলের যারা ব্যবসা করে জানে যে ছবিটা সুপারহিট ছিল। এবং বৃদ্ধাশ্রম করেছি, বৃদ্ধাশ্রমও ভালো গেছে। এবং সমসাময়িককালের একমাত্র ছবি যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সমাজকে সামাজিক অবক্ষয়ের মূল্যবোধের উপর ছবি। এবং আমি শিল্পী হিসেবেও প্রাউড ফিল করি যে আমি ফার্স্ট একটা মুভি ডিরেকশন দিয়েছি যেটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে সমাজকে রেস্কিউ করার জন্য একটা মেসেজ নিয়ে আমি এসেছি। সো এই যে মনে করেন বিষয়গুলো, এগুলো তো আসলে মানে আমি মনে করি যে সুস্থ সমাজে ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটিভ হওয়া উচিত। আপনার কি ধারণা যে এটা সুস্থ সমাজ? না, কিছুটা অসুস্থতা তো অবশ্যই আছে। সেই অসুস্থতাগুলো কি কি বলে আপনার কাছে মনে হয়? প্রথম অসুস্থতা হচ্ছে যে এখানে ভালো কাজের মূল্যায়ন হয় না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রতিনিয়ত মিথ্যাচার হয়, পুরস্কারগুলো দেয়, পক্ষপাতিত্ব করে। তো শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বলছি, হ্যাঁ। আর তৃতীয়ত বলছি যে এত বেশি আমরা মানে অল্পতে বিক্রি হয়ে যাই, যেটা খুব দুঃখজনক। এবং মিথ্যাচার করি, যেটা আসলেই বিবেক বর্জিত এবং আমার কাছে মনে হয় সুস্থ মানুষের একেবারেই কোনোভাবে লক্ষণ হতে পারে না। তো এই অসুস্থ পরিবেশেও তো দীর্ঘদিন ধরে গান গেয়ে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনাকে দেখা যায় যে আপনি খুব জায়গা শিফট করেন, গান করেন যেভাবে, ব্যবসাও করেন, রাজনীতিও করেন, সিনেমাও করেন, ডিরেকশনও দেন, নাটকও করেন, অনেক কিছুতে আপনি ছড়ানো। তাতে কি আপনার আসলে কোন পরিচয়ে আপনার জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কোন পরিচয়ে জ্বলে উঠছেন, এটা একটা কনফিউশন তৈরি হয় কি? না, আমি আপনাকে একটু আগে বলেছি যে আমি যখন 1400 গান গাওয়া হয়ে গেছে তখন আমি নায়ক হয়েছি। তার মানে কি আপনি কি ভেবে নিয়েছেন যে এই 1400 গানই হচ্ছে আমার বেঞ্চমার্ক, এর বেশি আমার দরকার নাই? না, এখন 1500 চলছে। তো এখন যেটা বলছি যে সেটা হচ্ছে যে তখন অডিও মার্কেটটা বাংলাদেশে একটা রিভলিউশনের কারণে, অডিও মার্কেটটা যেহেতু সিডি এবং অডিও মার্কেট নষ্ট হয়ে গেছে, ইউটিউবে ফ্রি আপলোড, ফ্রি ডাউনলোড আফটার 2012, তখন কিন্তু সব শিল্পীরই, বাংলাদেশের যত শিল্পী আছে সবারই অ্যালবাম বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু একটা অল্টারনেটিভ দরকারও ছিল, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে দেখেন বাংলাদেশের হিস্ট্রিতে আর কোনো সিঙ্গারের 1500 গান অডিও মার্কেটে হবে কি না, আই এম ইন ডাউট, বিকজ কোনো স্কোপ নাই। আগে আমাদের বছরে, তার মানে কি আপনি একটি রেকর্ড করেছেন, সেই রেকর্ডটি আপনি যে বলছেন 1500 গানের, এটি আর কারো নাই বাংলাদেশ? না, মেল সিঙ্গারদের কারো আছে কিনা আমার জানা নেই, কিন্তু ফিমেল সিঙ্গার একজনের নাম আমি শুনেছি আছে। তার মানে আপনি শিওর না যে এটা আরো আছে কিনা? না, মেল সিঙ্গারদের মধ্যে আমি শুনিনি আছে কিনা। আপনি শুনেন নাই? সো এটা একটা রেকর্ড। অফ কোর্স। এই ধরনের রেকর্ড যখন কোনো শিল্পীর অর্জন হয়,
সেটা তো একটা সেলিব্রেশন হয়, বা মানুষ হোক, দর্শক হোক, বন্ধুবান্ধব হোক, সেলিব্রেট করে। আপনার এই উৎসবকে কেউ সেলিব্রেট করেছে? না, এটা তো একটা সুস্থ আর অসুস্থ সমাজ বলতে আপনাকে একটা কোড আমি বলেছি, সুস্থ সমাজ এগুলো হয় বেশি, অসুস্থ সমাজ এগুলো একটু কম হয়। বিকজ এই অসুস্থ সমাজে কি মাঝে মাঝে কাজকর্ম ছেড়ে দিতে ইচ্ছে মন চায়? না, অসুস্থ সমাজে অনেক সময় আমি কাজ থেকে বিরত থাকি, আমি চুপচাপ বাসায় থাকি, সৃষ্টিশীল কাজ করি, সুর করি, গান লিখি, উপন্যাস লিখি, কিংবা চলচ্চিত্র দেখি, কিংবা গান শুনি। এই অসুস্থ সমাজ তো আমাদের দেশে 90%, টু বি অনেস্ট উইথ ইউ। 10%ও আছে কিনা আই এম নট শিওর। আচ্ছা রুবেল ভাই, কেন এরকম হলো? বা 90 দশকের আপনারা যারা ইয়াং তারা, বা আমরাও আপনাদের পেছনে পেছনে দেখে এসেছি, সে সময় তো একটা আনন্দ উৎসব, প্রতিযোগিতা, একটা ধীরস্থিরতা ছিল। এখন এত অস্থিরতা কেন? এটা কি লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে কম্পিটিশন বেড়ে গেল এই কারণে, বা অল্প জায়গার ভিতরে বেশি মানুষ এসে ভিড় করলো এই কারণে, নাকি মানুষগুলি আমরা খারাপ হয়ে গেলাম? প্রথম কারণ হচ্ছে যে টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে আমাদের দারিদ্রতা একটা সমস্যা। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের আদর্শলিপি যে পড়াশোনাটা আমরা ছোটোবেলায় করেছি, সেটার ইমপ্লিমেন্টেশন কোনো পর্যায়ে হয় নাই। হ্যাঁ, এটা আপনি যদি যারা যারা রাষ্ট্রকে পরিচালনা করে তাদের মধ্যে অভাব ছিল, এবং তার ফলশ্রুতিতে সেটা আমাদের সামাজিক জীবনে পড়েছে। আমরা আদর্শলিপিকে অবমূল্যায়ন করেছি, আদর্শলিপির রিভার্স দিকগুলো, নেগেটিভ দিকগুলো আমরা ইমপ্লাই করেছি, বাট পজিটিভ দিকগুলো কখনোই ইমপ্লাই করি নেই। দ্যাটস দি রিজন আজকে অসুস্থ সমাজে সুস্থ লোকদের বেঁচে থাকতে হচ্ছে। আপনি কিন্তু অনেক বড় কথা বলে ফেলেছেন। একদম একদম সত্যি কথা যেটা। এর মধ্যেও দেখা যায় যে অনেক গান হিট, অনেক গায়ক হিট, দীর্ঘদিন ধরে তারা আলোচিত, দীর্ঘদিন ধরে তাদের চাহিদা ধরে রেখেছে, কিংবদন্তি হয়ে গেছে। এর ভিতরেই তো চলছে, সিনেমা হচ্ছে, প্রচুর প্লেব্যাক হচ্ছে। সেই সব জায়গায় নিজেকে আবার ফিরিয়ে আনা, কামব্যাক করানো, যেমন কিছুদিন আগে বালাম কামব্যাক করেছে, সুপার ডুপার হিট গান দিয়েছে, প্রিয়তমার মতো গান। আপনার এই পরিকল্পনা বা আপনার ফিরে আসা, কামব্যাক করা, প্লেব্যাকে একটা নতুন কিছু ধামাকা দেওয়া, এটার অপেক্ষা তো অনেকেই আছে আপনার ভক্তরা, কিন্তু সেটা হচ্ছে না কেন? না, আমি চেষ্টা করছি। রিসেন্টলি 3-4 বছরের হিস্ট্রিতে একটা বৈশাখের গান আমারও হিট করেছিল, আরও বেশ কিছু গান অ্যাপ্রিসিয়েটিভ হচ্ছে। কিন্তু একটা প্রবলেম ইজ দেয়ার, যে প্রফেশনাল মিডিয়া এখন অডিওর সাথে ভিডিও চায়। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন, বালাম আসছে একটা ফিল্মের গানে, যেটাতে নায়ক নায়িকার সুন্দর ভিডিও ছিল, হ্যাঁ, একটা প্রযোজকের হিউজ ইনভেস্টমেন্ট ছিল, একটা ডিরেক্টরের মেধা ছিল, একটা গীতিকারের মেধা ছিল, সুরকারের মেধা ছিল, সে তো শুধু গেয়েছে। হ্যাঁ, তো এখন ক্রেডিট গোজ টু অল, কিন্তু এটা কিন্তু শুধু বালামের ক্রেডিট না, কিংবা কোনাল করেছে কোনালের ক্রেডিট না, এটা কিন্তু মেইন ক্রেডিটটা কিন্তু সুরকারের। একটা সিঙ্গারের গলাকে সে না, আপনি একজন সিঙ্গার হিসেবে তো সবার ক্রেডিট নিয়ে আপনি সামনে ফ্রন্ট লাইনে থাকবেন, তো আপনি সেই জায়গাটা তৈরি করছেন না কেন, বা পাচ্ছেন না কেন? এখানে কি ভাগ্য বলে একটা বিষয় আছে বলে মনে করেন? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। না, আমি আপনাকে যেটা বলতে চাই, ধরেন আমাদের সুস্থ দেশে কি হয়, যেমন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি যান, তাদের একটা পজিটিভ ট্রেন্ড আছে। সেটা হচ্ছে কি, আমি যাদেরকে একসময় চিনতামই না, সেদিকে 1 কোটি টাকা রুপিতে গান করছে। হ্যাঁ, এই 5-7 বছর আগে অরিজিৎ সিংয়ের একটা কনসার্ট বাংলাদেশে 5,000 টাকা টিকিট সেল হচ্ছে। আমি বললাম, অরিজিৎ সিংকে, আমি সিঙ্গার, আমি 7 বছর 8 বছর হবে ম্যাক্সিমাম। বলছে, জানে না, ওই গান। তা আমি চিন্তা করলাম, ওদের কর্পোরেট কালচার কত ফাস্ট, তারা একটা গান হিট করেছে, সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর আমাদের দেশে আপনি একটু ভালো করবেন, আপনাকে পিছন থেকে টেনে নিচে নামাবে, আপনাকে কিভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবে। কর্পোরেট কালচার আমাদের দেশে এখনও স্মার্টলি হ্যান্ডেল করছে না কিন্তু, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। হ্যাঁ, এবং তারা কিন্তু হুজ কালচারের মধ্যে এখনও সীমাবদ্ধ। আপনি একটা ভালো কাজের প্রপোজাল নিয়ে যান, হ্যাঁ, হয়তো এটাকে মূল্যায়নই করবে না, কিন্তু হয়তোবা একজন আপনি ভালো একটা লোকের কাছে, যে গুণী লোক, যে মেকার, যে ক্রিয়েটর, তার কাছে যদি যান, সে দেখবেন যে এটাকে মূল্যায়ন করবে, আর আপনি ভালো লিখেছেন, ভালো করেছেন। তো কিন্তু মেইনলি তো নিড তো আপনার কর্পোরেট কালচারের অ্যাসিস্ট্যান্স, সেটা তো আমরা হচ্ছে না। তার মানে কি উই আর নট ইন রাইট ট্র্যাক। আমরা রাইট ট্র্যাকে না, আপনার ভাষায় আমাদের 90% মানুষই ডিরেইলড হয়ে গেছে। 90% মানে সব সেক্টরের মানুষ না, যাদের সামাজিকভাবে সমাজকে যারা ইনফ্লুয়েন্স করে তারা নষ্ট হয়ে যায়। এত কিছুর পরেও অনেক শিল্পীদের মতো আপনি বিদেশে পাড়ি জমান নাই কেন? না, এটা একটা খুব দামি প্রশ্ন করেছেন আপনি। আমি তো অনেকবার অনেক দেশে গেছি, প্রায় 27-28টা দেশে 100 বারের মতো গেছি। 5-6টা পাসপোর্ট আমার শেষ হয়েছে অলরেডি। তো গান করতে গিয়ে ভালো লেগেছে যে বাঙালির ভালোবাসা
কোনো কমতি ছিল না, যেটা গত 2 মাস আগে লস অ্যাঞ্জেলসে গেলাম। আপনি জানেন যে ওখানে ওনারা আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে এজ এ সিঙ্গার। গানও করেছি, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। কিন্তু একটা জিনিস, একটা স্ট্যাটাস দিয়েছিলাম মাঝখানে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি জানি ম্যাক্সিমাম লোকে এটার অর্থ বোঝে নাই, কিন্তু আসলে আমেরিকায় বসে ভাবলাম যে যারা খুব অল্প মেধার লোক, হ্যাঁ, যারা খুব অল্প শিক্ষিত, তারা কিন্তু হিউজ আর্ন করছে। আর আমরা মাস্টার্স পাস করে 1500 গানের গায়ক হয়েও আমরা হয়তো তাদের ধারে কাছে আর্ন করতে পারছি না। তো এই ফেলিউরিটি কিন্তু এটা কিন্তু শুধু আমার উপর বর্তায় না, আমার সমাজই আমাকে সেভাবে এনকারেজ করতে পারে নাই। আমার সোসাইটি কিংবা আমার পরিবেশ কিংবা আমার বাস্তবতা সেটার কাছে ধারে নাই। তো সেটার জন্য কিন্তু আমি দায়ী না, সেটার জন্য সমগ্র সমাজই দায়ী। কিন্তু আপনি এই কথার একটা ব্যাখ্যা আপনি আমার থেকে শুনেন। আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকেই দেখেছি যারা একটু মফস্বল শহর থেকে দেশে ঢাকায় এসছে, স্ট্রাগল করে বড় হয়েছে, তারা রেদার দেন যারা ঢাকায় বড় হয়েছে, একটু কম কষ্ট করতে হয়েছে যাদের, তাদের থেকে পরবর্তীতে তারা বেশি সাকসেসফুল হয়েছে, কারণ স্ট্রাগলটা এবং স্বপ্নটা তাকে বড় করেছে। তো এক্ষেত্রে তো তাই হওয়া উচিত। আপনি যা বলছেন, হয়তো বা আপনি সোনার চামচ মুখে দিয়েছেন, পরিশ্রমটা কম করেছেন, এই জন্য আপনার সৌভাগ্য আসেনি। অন্যদের হয়তো কষ্টটা বেশি ছিল, সৌভাগ্য এবং আর্নিংটা তাদের বেশি আসছে। না, আমি সেটা কিন্তু বাংলাদেশের আমেরিকার মধ্যে তুলনা করেছি। আপনি শুনলে অবাক হবেন। বাস্তবতা এই, আমেরিকায় যে নর্মাল একটা চাকরি করে, যেটাকে আমরা টু সাম এক্সটেন্ট অড জব বলি, তারা বাংলাদেশের যে কোনো একটা বড় প্রতিষ্ঠানে তারা $4-5,000 ইনকাম করে, বাংলাদেশের একটা এমডি থেকেও বেশি আর্ন করে মাসে। তো আপনি কি বলবেন তাহলে এমডি যোগ্যতা? তারা যেমন ওখানে আবার ট্যাক্স দেয়, তাদের যে জীবনের খরচ যত বেশি, সেটা তো আবার এই দেশে না, এটাও তো দেখতে হবে। না, ট্যাক্স দিবেন না কেন? আপনি আর্ন করছেন, ট্যাক্স দিবেন না? তাদের তো দিতে বাধ্য, ওই 40%। আমরাও তো দিতে বাধ্য, আমরা না দেওয়াটাই তো অসুস্থতা না। আপনার কর্পোরেট কালচারে 38.5% ট্যাক্স দেওয়া ম্যান্ডেটরি ইন বাংলাদেশ, বাট আমরা দিচ্ছি না, আমরা ফাঁকি দিচ্ছি। কিন্তু গরিব মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে, যারা ধরেন 5 লাখ, 10 লাখ, 7 লাখ আর্ন করে, তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে। রুবেল ভাই, এখন সামনে আগামী কয়েক বছরে আমরা আপনার কি চেঞ্জ দেখবো যা আপনি মনের মধ্যে রেখে দিয়েছেন, আমাদের একটু খুলে বলবেন? না, আমি এখন চিন্তা করেছি যে এখন আর টাকা পয়সার চিন্তা করব না। এখন আমি খুব বেশি ভালো ভালো ক্রিয়েটিভ কাজ করব, খুব বেশি মানে একজন শিল্পীকে সমৃদ্ধময় করার জন্য যা যা করণীয় আমি তাইতেই করব। এই শোতে এসে, এই সময়, এই জায়গায় বসে, এই কথাবার্তার পর যে গানটি গাইতে মন চাইছে সেই গানটি একটু এখন আর কি গান করবো? এখন আপনার সাথে কথা বলেই ভালো লাগছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা আপনার কণ্ঠ শুনতে চায়, তাদের আমি বঞ্চিত করতে পারি না। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। ছুটে সে যেখানে আছে, ভালোবাসার ঠিকানা। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। ধরুন আমি আপনার সামনে নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, চ্যানেল আইয়ের দর্শকের মুখোমুখি আপনি একা, আপনার মনের কিছু না বলা দর্শন, কিছু কথা, অনুভূতি আপনি আমাদের দর্শকের সাথে শেয়ার করুন। আসলে আমরা শিল্প সংস্কৃতিতে যারা কাজ করি, তারা একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আসলে একটি দেশকে, একটি দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আমরা কাজ করি। একটি ইতিহাসকে বদলে দেওয়ার গল্প হিসেবে আমরা দেখতে চাই, বদলে যাওয়ার গল্প হিসেবে আমরা দেখতে চাই। যে যেখানেই থাকেন, আমার কাছে মনে হয় যে দেশপ্রেমের এই মূল্যবোধটা আমাদের থাকা উচিত। তাহলেই মনে হয় আমাদের মাধ্যমে শিল্প সংস্কৃতি এগিয়ে যাবে, পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।